ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। আসামের বিজেপি মন্ত্রীর পোস্ট ঘিরে বিতর্ক। বিহারে এনডিএ জোটের জয়কে ফুলকপি চাষের সাথে তুলনা। রাজ্যটিতে কপি চাষকে তুলনা করা হয় মুসলিম গণহত্যার প্রতীক হিসেবে। 6 আইন প্রণেতার মৃত্যুদণ্ড চেয়ে ব্যাপক বিতর্কে জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আচরণকে বিবেকহীন আখ্যা ডেমোক্র্যাটদের। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজদিনা হাসান। এবার বিস্তারিত। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্পে প্রকম্পিত হওয়ার পর কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গে। কলকাতার পাশাপাশি মালদাতেও অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের পরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসাবাড়ি, অফিস সহ বিভিন্ন স্থাপনা থেকে বেরিয়ে খোলা রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। রাজ্য আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের। বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের। 2 দশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় 2,83,000-এর বেশি মানুষের। 9.1 মাত্রার সেই কম্পন অনুভূত হয়েছিল অন্তত 14টি দেশে। 2010 সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় 1,60,000 মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। 2004 সালে 26 ডিসেম্বর রীতিমতো তাণ্ডব নেমে এসেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে। 19 মিনিট স্থায়ী 9.1 মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া সহ 14টি দেশ, যাতে প্রাণ যায় 2,83,100 জনের। এটিকেই বলা হয় বিশ্বের স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। 1 বছর পর আরেকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীরে। পাকিস্তান ও ভারত 2 দেশ নিয়ন্ত্রিত ভূখণ্ডেই 7.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 87,000-এর বেশি মানুষ। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। আনুমানিক 87,500 মানুষের প্রাণ নিয়েছে সেই কম্পন। নেপালে 2015 সালে স্মরণকালে শক্তিশালী 2টি ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির 40% এলাকা। ভূমিকম্পের প্রভাবে বরফ ও ভূমিধস হয়েছিল এভারেস্টেও। ইতিহাস বলে বরাবরই অন্যান্য অঞ্চলের চেয়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সুন্দা মেগাথ্রাস্ট, সুমাত্রা ফল্ট জোন, সাগাইং ফল্ট এবং প্রধান হিমালয় থ্রাস্টের মতো ভূমিকম্প প্রবণ ফল্টের অবস্থান এই অঞ্চলেই। বিভিন্ন সময় ভূমিকম্প তছনছ করেছে বিশ্বের অন্যান্য মহাদেশের অনেক দেশও। 2010 সালে আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয় ক্যারিবিয়ান দেশ হাইতির বিস্তীর্ণ এলাকা। 1,60,000 মানুষ জীবন হারিয়েছিল সেই দুর্যোগে। বহু বাড়িঘর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, বাস্তুচ্যুত হয়েছিল লাখ লাখ বাসিন্দা। চলতি বছর কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। প্রাণ যায় কয়েক হাজার মানুষের। 7.7 মাত্রার সেই কম্পন অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 7 দেশে। 2 বছর আগে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল তুরস্ক সিরিয়া। 7.8 মাত্রার সেই ভূমিকম্পে তুরস্কেই 50,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছিল। সিরিয়ায় মেলে আরও 6,000 নিষ্প্রাণ দেহ। এছাড়াও ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত আফগানিস্তানে নিয়মিতই অনুভূত হয় কম্পন। চলতি বছর একাধিকবার ভূমিকম্প হয়েছে দেশটিতে, যাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিহারের রাজনীতিতে এবার আলোচনায় ফুলকপি চাষ। সম্প্রতি বিজেপির এক মন্ত্রীর বিতর্কিত পোস্টে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। রাজ্যটিতে বিজেপি জোটের জয়লাভকে কপি চাষের সঙ্গে তুলনা দিয়েছেন তিনি।
নিছক কোনো পোস্ট মনে হলেও বিহারের ইতিহাস ফুলকপি চাষকে তুলনা করা হয়ে থাকে মুসলিম গণহত্যার প্রতীক হিসেবে, যার সাথে লেগে প্রায় ২,০০০ মুসলিমের রক্তের দাগ। ঘটনার শুরু এক টুইট পোস্টকে ঘিরে। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগ মুহূর্ত। এক্স হ্যান্ডেলে ফুলকপি ক্ষেতের একটি ছবি পোস্ট করলেন আসামের বিজেপি মন্ত্রী অশোক সিংঘাল। ক্যাপশন দিলেন বিহার অ্যাপ্রুভস কপি ফার্মিং, যার অর্থ কপি চাষের অনুমোদন দিল বিহার। দেখে সাধারণ একটি পোস্ট মনে হলেও আদতে এটি ছিল বিহারের মুসলিমদের জন্য চরম অবমাননাকর। বিহারের মুসলিমদের কাছে একসময়কার আতঙ্ক এই ফুলকপি চাষ, কেননা এই ফুলকপির সাথে জড়িয়ে রয়েছে রাজ্যটিতে মুসলিম গণহত্যার ইতিহাস। তাই বিজেপির জয় আর বিজেপি মন্ত্রীর এমন পোস্ট ঘিরে রাজ্যটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নাড়া দিয়েছে ৩.৫ দশক আগেকার সে ভয়াবহ স্মৃতির কথা। ১৯৮৯ সালের ঘটনা। বিহারের ভাগলপুরের গ্রামাঞ্চলে নতুন মসজিদ নির্মাণ কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছিল হিন্দু মুসলিম দাঙ্গা। সে সময় অযোধ্যামুখী এক হিন্দু সংগঠনের পদযাত্রা চলছিল। অঞ্চলটিতে কট্টর হিন্দুত্ববাদীদের পদযাত্রা পৌঁছালে স্থানীয়দের সাথে শুরু হয় সংঘর্ষ। ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ পরিস্থিতিতে। কয়েকদিন ধরে চলা সেই দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ, যার ৯০% ছিল মুসলিম। তবে ধারণা করা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে অঞ্চলটির মুসলমানদের হত্যার পর তা গোপন করতে মরদেহের কবরের উপর ফুলকপির চাষ করা হয়েছিল, যার প্রমাণ বেশ কিছু গবেষণাপত্রে মিলেছে। বলা হয় গণহত্যার প্রমাণ লোপাটে মরদেহগুলো প্রথমে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, পরে সেগুলো তুলে মাটিতে পোতা হয়, তার উপর বোনা হয় ফুলকপির বীজ। দাঙ্গার প্রায় ১ মাস পর বিভিন্ন গণকবর থেকে উদ্ধার করা হয় শতাধিক মরদেহ, যার বর্ণনা উঠে এসেছিল দাঙ্গা থেকে বেঁচে যাওয়া স্থানীয়দের মুখে। এর আগেও মুসলিম বিদ্বেষ ছড়াতে ফুলকপি চাষের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে তুলে ধরে বেশ কিছু হিন্দুত্ববাদী প্ল্যাটফর্ম। বিহারের জাতিগত সমীকরণ বদলে দেয়া সেই দাঙ্গা আজও ভাগলপুরের বাসিন্দাদের স্মৃতিতে তাড়া দিয়ে বেড়ায়। এখনও কপি চাষ তাদের কাছে ভিন্ন অর্থ বহন করে। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এবারে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। অংশ নেবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে কোনো মার্কিন কর্মকর্তাকে পাঠানো হতে পারে সম্মেলনে। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কয়েকদিন আগে G20 সম্মেলন বর্জনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের ওপর সরকারের দুর্ব্যবহারের অভিযোগ টেনে তিনি এমন সিদ্ধান্ত নেন। দাবি করেন দেশটির শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে। ২২ ও ২৩ নভেম্বরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 শীর্ষ সম্মেলন। এতে যোগ দেবেন চীন, ফ্রান্স, কানাডা ও ভারত সহ কয়েকটি দেশের নেতারা। নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের সুরক্ষায় দেশটির ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ ও সন্ত্রাস বিরোধী অভিযানের মতো পদক্ষেপগুলো বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন। এর আগে চলতি মাসের শুরুতে নাইজেরিয়ার খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ তুলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়া প্রশাসন। তাদের দাবি, দেশের জটিল নিরাপত্তা পরিস্থিতিকে ভুলভাবে তুলে ধরছে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য। পাশাপাশি ছোট করছে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের ভূমিকাকেও। ৬ ডেমোক্রেট আইন প্রণেতার মৃত্যুদণ্ড চেয়ে এবার ব্যাপক বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রকাশিত এক ভিডিওকে কেন্দ্র করে এই আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহীও আখ্যা দিয়েছেন তিনি, যার জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস অবশ্য বলছে এই আইন প্রণেতারা শাস্তিযোগ্য অপরাধ করলেও ট্রাম্প বাস্তবে তাদের মৃত্যুদণ্ড দিতে চান না। ক্ষুব্ধ হয়েই এমন প্রতিক্রিয়া করেছেন তিনি। I'm Senator Alyssa Slotkin. Senator Mark Kelly. Representative Chris. বিতর্কের শুরু এই ভিডিও নিয়ে, যাতে দেখা যায় ডেমোক্রেটিক পার্টির ৬ আইন প্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অমান্য করতে আহ্বান জানাচ্ছেন সেনা সদস্যদের। ওই ৬ আইন প্রণেতাই যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। Former Air Force. We want to speak directly to members of the military. মূলত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদ করে আসছে ডেমোক্রেটরা, যার জেরে বানানো হয়েছে এই ভিডিও। নিজের আদেশ অমান্য করার আহ্বান জানিয়ে বানানো ভিডিওকে ভালোভাবে নেননি ট্রাম্প। ৬ আইন প্রণেতাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে দাবি করেছেন তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হওয়া উচিত। ট্রাম্পের ওই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে ডেমোক্রেটরা। তার আচরণকে বিবেকহীন, অগ্রহণযোগ্য ও বিপজ্জনক আখ্যা দেওয়া হচ্ছে।
unacceptable, unconscionable, and un-American. আমাদের হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের দেশপ্রেমিক সদস্যদের ট্রাম্প জীবননাশের হুমকি দিয়েছেন, যা অগ্রহণযোগ্য, বিবেকহীন এবং মার্কিন মূল্যবোধ বিরোধী। যারা দেশের সেবা করেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা এবং তাদের হত্যার পরামর্শ দেয়া বিপজ্জনক। And suggesting they should be killed. ট্রাম্প প্রশাসনের দাবি ক্ষুব্ধ হয়ে ওই পোস্ট দিলেও বাস্তবে তাদের মৃত্যুদণ্ড চাননি মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ডেমোক্রেট নেতাদের বিতর্কিত ভিডিওর সমালোচনা করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেন, কংগ্রেস সদস্য হয়েও তারা সহিংসতাকে উস্কে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। It can lead to chaos, and that's আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা ভেঙে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সংবিধান মেনে চলার শপথ করার পরও আপনারা সহিংসতাকে উস্কে দিচ্ছেন। আপনারা যা করছেন তা শাস্তিযোগ্য অপরাধ। in this country. And if they hear this radical message, কয়েকটি রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন্দ্র করে বেশ কয়েকবারই বিবাদে জড়িয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকানরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নারী সাংবাদিককে বেফাঁস মন্তব্য করে আবারও ব্যাপক সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে ব্লুমবার্গের ওই সাংবাদিককে পিগি বা শুয়োর বলে সম্বোধন করেন তিনি। শুরুতে তেমন গুরুত্ব না পেলেও ইস্যুটি প্রকাশ্যে আনেন সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস। এরপর থেকেই তোলপাড় চলছে ওয়াশিংটন জুড়ে। অন্যদিকে এটিকে প্রেসিডেন্টের সরলতা বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এভাবেই এক নারী সাংবাদিককে পিগি বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। গেল সপ্তাহে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ইস্যুতে প্রশ্নের জবাবে এমন বেফাঁস আচরণ ট্রাম্পের। প্রেসিডেন্টের এই মন্তব্যে তোলপাড় মার্কিন মুলুক জুড়ে। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিও। এই ইস্যুতে প্রশ্নের মুখে ঘটনাটিকে নিছকই প্রেসিডেন্টের সরলতা ও স্বচ্ছতা বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। look, the president is very frank and honest. প্রেসিডেন্ট সবার সাথেই খুব খোলামেলা ও সৎ। আপনারা নিজেরাই তা দেখেছেন। তার এমন সরলতার জন্যই মার্কিন জনগণ তাকে আবার নির্বাচিত করেছে। American people re-elected this president. এপস্টেইন ইস্যুতে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে রটানো হচ্ছে গুজব। এই দাবি তুলে ট্রাম্পের সাফাই গাইতেও দেখা যায় হোয়াইট হাউসের এই প্রতিনিধিকে। He calls out fake news when he sees it. ভুয়া খবর দেখলে তা তুলে ধরেন তিনি। সাংবাদিকরা যখন তার অথবা তার প্রশাসন সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ান তখন তিনি স্বাভাবিকভাবেই বিরক্ত হন। তবে একই সঙ্গে তিনি ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রেসিডেন্ট। He gives all of you in this room, as you all know, ট্রাম্পের কটূক্তির শিকার সাংবাদিকের নাম ক্যাথরিন লুসি। চলতি বছরের শুরুতে সিনিয়র জার্নালিস্ট হিসেবে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে যোগ দেন তিনি। প্রেসিডেন্টের আচরণের কড়া সমালোচনা জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক, রাজনীতিবিদ সহ দেশের অনেক সাধারণ মানুষ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। প্রেসিডেন্ট সহ ইউক্রেনের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিলেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়েছে বলে কিয়েভের নেতৃত্ব এখন আর রাজনৈতিক নেতাদের হাতে নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। এদিকে জাপোরিজ্জিয়া সহ বিভিন্ন এলাকায় আবারও হামলার পরিধি বাড়িয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ গেছে 5 জনের। মুহুর্মুহু রুশ হামলায় জ্বলছে জাপোরিঝিয়া। বৃহস্পতিবার কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলটির সংবেদনশীল বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ বলছে কামিকাজের ড্রোন ব্যবহার করে টার্গেট করা হয় শহরটি। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন, হোটেল ও যানবাহন। হামলার পরপরই স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। পরে নিরাপত্তা কর্মীরা সেটি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের। এ অবস্থায় ইউক্রেনের নেতৃত্বকে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসীদের নিরস্ত্র না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এটি আর রাজনৈতিক নেতৃত্ব নয়, এটি একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেট। রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাতে ব্যক্তিগত সমৃদ্ধির উদ্দেশ্যে ইউক্রেনে ক্ষমতা ধরে রেখেছে তারা। সংঘাতের মাঝে ইউক্রেন সফরে মার্কিন সামরিক বাহিনীর প্রতিনিধি ড্যানিয়েল ড্রিসকল। ইউক্রেনকে সহায়তার পাশাপাশি যুদ্ধবন্ধের শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয় ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। আমার মনে হয় ট্রাম্প যদি কিছু জিনিস দিয়ে সহায়তা না করে তাহলে রাশিয়া ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। তাই যদি সম্ভব হয় এগুলো বন্ধ করতে হবে। গেল কয়েকদিন ধরেই ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া। এর আগে বুধবার হামলায় প্রাণ যায় 26 জনের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের ফয়সালাবাদের একটি আঠা তৈরির কারখানা। প্রাণ গেছে অন্তত 15 জনের।
গুরুতর দগ্ধ হয়েছে আরও 7 শ্রমিক। শুক্রবার চুল্লি বিস্ফোরিত হয়ে তাৎক্ষণিকভাবে ধসে যায় কারখানাটির পুরো অবকাঠামো। বিস্ফোরণে ধ্বংস হয় আশপাশের বহু বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে তৎপর হয় পুলিশ ও ফায়ার সার্ভিস। দীর্ঘ সময়ের চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। এখনও জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ। কর্তৃপক্ষের ধারণা কারখানাটির ভিতরে কোথাও গ্যাস লিকের কারণে হয়েছে এই ভয়াবহ বিস্ফোরণ। চলছে তদন্ত। 41 বছরে পা রাখল বিশ্বব্যাপী জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ। 1985 সালে 20 নভেম্বর মাইক্রোসফট প্রকাশ করে এর প্রথম সংস্করণ উইন্ডোজ 1.0। শুরুতে তেমন সাড়া না ফেললেও সময়ের সাথে সাথে অন্য সব অপারেটিং সিস্টেমকে পেছনে ফেলে আমজনতার কম্পিউটারের চালিকা শক্তি হয়ে ওঠে এটি। বিশ্বের সবচেয়ে ব্যবহৃত পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 40-এর কোটা পূর্ণ করে 20 নভেম্বর 41 বছরে পা রাখল বিশ্বখ্যাত সফটওয়্যারটি। 1985 সালের এই দিনেই মাইক্রোসফট প্রকাশ করেছিল এর প্রথম সংস্করণ উইন্ডোজ 1.0। শুরুতে সাড়া মেলেনি তেমন, কিন্তু উইন্ডোজ 95-এর বদৌলতে বদলে যায় কম্পিউটারের ইতিহাস। এ সময় বিশ্বের বেশিরভাগ কম্পিউটারের অপারেটিং সিস্টেম হয়ে ওঠে এটি। আধুনিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে মূলধারায় প্রতিষ্ঠা করেছে উইন্ডোজ। এর কারণে আজকের বেশিরভাগ মানুষ কখনো কমান্ড লাইন ব্যবহারই করেনি। অ্যাপল আগে এই ক্ষেত্রে ব্যবসা করলেও উইন্ডোজ 95 এর আগে তা ছিল সীমিত। আমি মনে করি উইন্ডোজ 95ই কম্পিউটিং এর বিশ্বমান তৈরি করেছে। হিসাব নিকাশ, ডকুমেন্ট তৈরি, মেইলিং এর বাইরেও এ সময় জনপ্রিয় হয়ে ওঠে কম্পিউটার গেমিং। সেই গেম তৈরি ও কোডিং এ বাড়তি সুবিধা দিয়েছে উইন্ডোজ। উইন্ডোজ 95 ও পরের সংস্করণগুলো গেমিং ডেভেলপারদের জন্য একটি নির্ভরযোগ্য গ্রাফিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করে, যা ডস দিতে পারেনি। এটাই বিশ্বকে উইন্ডোজের দিকে নিয়ে এসেছে। বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে কাজ করতে পারে উইন্ডোজ। ঘরের স্মার্ট লাইট থেকে শুরু করে ক্লাউড স্টোরেজ, ভিডিও কনফারেন্স সবকিছুর সঙ্গে এখন সহজেই যুক্ত থাকতে পারছেন ব্যবহারকারীরা। আর এখন উইন্ডোজে যুক্ত হচ্ছে নতুন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গেল মাসে কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্টে যুক্ত হয়েছে ভয়েস অ্যাক্টিভেশন ফিচার। ব্যবহারকারীরা এখন শুধুমাত্র একটি সহজ ভয়েস কমান্ড দিয়েই উইন্ডোজ 11 চালিত যে কোনো পিসিতে সক্রিয় করতে পারবেন এআই অ্যাসিস্ট্যান্ট। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। সকল নাটকীয়তা শেষে মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতে নিলেন মঞ্চে কটাক্ষের শিকার হওয়া মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয় তাকে। প্রতিযোগিতার ফাইনাল পর্বে বাছাই করা হয় 5টি দেশের প্রতিযোগীকে, যেখানে মেক্সিকো ছাড়াও ছিল থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরি কোস্টের প্রতিনিধিরা। এরপর প্রশ্নোত্তর পর্বের ভিত্তিতেই চূড়ান্ত করা হয় মিস ইউনিভার্সের নাম। চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় প্রকাশ্যে ফাতিমাকে অপমান করেন এক থাই কর্মকর্তা। এর জবাবে মঞ্চ ত্যাগ করেন তিনি। সমর্থন পান বাকি প্রতিযোগীদেরও। এরপর থেকেই আলোচনায় ছিলেন মেক্সিকান এই মডেল। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল COP30 জলবায়ু সম্মেলনের ভেন্যু। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেম শহরের ভেন্যুটিতে আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনী প্যাভিলিয়নে ঘটে এই দুর্ঘটনা। আগুন লাগার পরই সরিয়ে ফেলা হয় সেখানে থাকা প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সাংবাদিকদের। বাজানো হয় সাইরেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিল প্রশাসন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। এখনো জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। দর্শক, যমুনা আইডেস্কে এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।